এসআইআর একটা তুচ্ছ জিনিস, অতি সাধারণ একটা নৈমিত্তিক ঘটনা। 13 বার হয়েছে স্বাধীনতার পর। সবাইকে ধরে ধরে তাড়িয়ে দিল। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দু, নমশূদ্র, মতুয়া আর বাকিরা মোল্লা। তোরা রাজনীতি করবি, দোকান খুলবি, মাংসটা বেচে ভোট বেচবি, তোর ব্যবসাটা। এটা এসআইআর আগে দরকার ছিল। আমি 4 মাস আগে থেকে বলে গেছি যে ক্ষতি হবে হিন্দুদের এসআইআর। আর জ্ঞানেশ কুমার একটু লেটে বলে, সেই জন্য জ্ঞানেশ কুমারকে দড়ি ওই গাছে বেঁধে মারবে না বলেছে, গাছে বাঁধবে তার ফুল দিতে বলেছে। কে বলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি দেখলেই ধরে মারবো, বের করে দেবো। আচ্ছা, বলেছে বলেছে প্রচুর নেই তো মুক্তি। আর দিদি আর অভিষেক বললে বাকিরা বলবে না। দিদি বলবে 1, বাকিরা বলবে 4। মমতা ব্যানার্জি এসআইআর নামে উদ্বেগ তৈরি করতে চাইছে, আতঙ্ক তৈরি করাতে চাইছে, বিশেষ করে সংখ্যালঘুদের মনে। প্রথমে সরিয়ে দেবে ভোটার তালিকা থেকে, তবে এনআরসি করে তাড়িয়ে দেবে। এই ভয়টা দেখাতে পারলে মুসলমানরা সবাই আবার দিদির গর্তে মানে ভোটে বাক্সে ঢুকে যাবে। শ্রমিক ভোটার বলছে এসআইআর হবে। আমি বলছি এসআইআর হবে, পরীক্ষাটা হবে, পরীক্ষা শূন্য হবে, রেজাল্ট হবে না তো, কার্যকরী পরীক্ষাটা হবে না, টুকলি হবে তো। তারা তো কেউ সার্ভিস করে না, তাদের পেনশন লেটার নেই, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, যেগুলো উচ্চবর্ণের লোকদের আছে, ওই মুসলমানদের দুধের গাড়িদের নেই। এসআইআর বিভীষিকা নাকি সাধারণ মানুষ অহেতুক ভয়ে কাঁপছে? আর যদি সেটা হয়েই থাকে, তাহলে রাজ্যে এই আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন? এসআইআর কোন পথে এগোবে এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কার ক্ষতি, কার লাভ, কে কোথায় দাঁড়িয়ে, আমজনতা কি বলছে, তাদের মনের কথা কি? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার। তিনি কথা কিছু বলা মানেই, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া মানেই কিন্তু মুহূর্তে সেটা ভাইরাল হয়। এবং আজকে তিনি এই এসআইআর প্রসঙ্গে কি যুক্তি দেন, কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলতে চাইছি, এসআইআর এটা তো নতুন কিছু নয় স্যার, 2002 সালে হয়েছিল। তাহলে এখন হঠাৎ করে বলা হচ্ছে, আমি যদি প্রদীপ কর দিয়েই শুরু করি, শাসক দল বলো জাস্টিস ফর প্রদীপ কর, তারপরে আবার ক্ষিতীশ মজুমদার, তারপরে আরও একটি কোচবিহারে একজন, এই যে 3টে মৃত্যুর ঘটনাকে কানেক্ট করা হচ্ছে এসআইআর এর সঙ্গে, কি এমন বিভীষিকা ধরাচ্ছে? কিচ্ছু নয়, রাজনৈতিক ব্যবসায়ীরা দোকানটা করে ভালো চালাচ্ছে, তার সাথে আপনাদের মতো কিছু টিভি চ্যানেল আর কিছু পোর্টাল যুক্ত হয়েছে। ভয় দেখানো হচ্ছে, ভয়। মানে মাংসের দোকান করার কথা ছিল, তারা মাংসের দোকান না করে তারা রাজনীতির দোকান করেছে, ব্যবসা করে খাচ্ছে। এবার ব্যবসা করতে গেলে যে লোকের জীবন চলে যাবে, ওদের বয়ে গেছে, থোড়াই কে। জীবন চলে গেলে লাভ কাদের? ব্যবসায়ীদের। তার ডেড বডি নিয়ে প্রোটেস্ট করবে, কত মজা না যুযুধান পক্ষ। ছি ছি ছি। এসআইআর একটা তুচ্ছ জিনিস, অতি সাধারণ একটা নৈমিত্তিক ঘটনা। 13 বার হয়েছে স্বাধীনতার পর। বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা সমীক্ষা ভোটার তালিকা, সারা বছর ধরেই ভোটার তালিকা ঠিকঠাক হয়, কিন্তু ঠিক করে হয় না, বিশেষ নিবিড় হয় না। ফলে ভূত থাকে, আত্মা থাকে, ভুয়ো থাকে, বিদেশি থাকে, একজনের 4 জায়গায় ভোট থাকে। ওই জন্য বিশেষ আর নিবিড় করতে হয়, ভালো করে দেখার জন্য। কিন্তু করা হচ্ছিল, কিন্তু দোকানদাররা কি দোকান খুলবে না? দোকান খুললো। এই এনআরসি এসে গেল, সবাইকে ধরে ধরে তাড়িয়ে দিল। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দু, নমশূদ্র, মতুয়া আর বাকিরা মোল্লা, সব তাড়িয়ে দিল। কি হলো জানদে। প্রদীপ কর পানিহাটির মনে হচ্ছে, পয়ে পানিহাটি, পয়ে প্রদীপ, খুব ভালো। তার প্রচুর আতঙ্ক হলো। সে 57 বছর ধরে বাংলায় আছে, ভারতের নাগরিক। তার বাবা একদা বাংলাদেশ ছিলেন, তো জনসংখ্যা বন্টন তো নর্মাল ব্যাপার। এপার বাংলার লোক, ওপার বাংলা, ওপার বাংলার লোক, পার বাংলা, ধর্মের নামই তো দেশ ভাগ হয়েছে। 57 বছর ধরে এই ভারতে বাস করেছে, জন্মেছে ভারতে।
তাকে নাকি মরতে হলো, সেটাকে ডায়েরি লিখেছে। ডায়েরির সাথে নাকি আঙুল টাঙুল দেখি নাকি, তারপরেও নাকি পা দিয়ে লিখে ফেলেছে। আমি ধরলাম পা দিয়ে লিখেছে। তাতে এনআরসি এনআরআই ছিল নাকি, সেটাকে সি করে দিয়েছি কেউ আর কি। ওই ডায়েরিটা জাল গিয়ে অরিজিনাল লোক এখন এনি বকবে, কাজ নেই তো রাজ্যের, এনি বকবে, কিন্তু তার তো জান গেছে অলরেডি। তার বাড়ির লোক যদি অপরাধী না হয় তাহলে নিশ্চয়ই এনআরসির জন্য, অথবা তিনি মানসিক রোগী ছিলেন, কিছু জায়গায় ছিলেন নাকি। তা আমার বক্তব্য, যদি কোনো কারণে আতঙ্কে জান যায়, তুমি আমার আতঙ্কে গেছি, সে মানসিক রোগী নয় বা অন্য কোনো কারণে আত্মহত্যা হয়নি, কোনো চালাকি করে ওই আত্মহত্যা করেছে, আর ওই এনআই মানে এসআই এর নামে চালিয়ে দিল বাড়ির লোক, এটাও হতে পারে। আবার এটা লিখিয়ে দিল কাউকে দিয়ে, অথবা রাজনীতি, দোকানদারের কাছে এটা লিখে নে, আমার রাজনীতি লাভ, দোকানদার আছে না, লিখে নিয়েছে, দেখা যায় সে তো লিখেই নেই, কিছু একটা হয়েছে, আমি ধরলাম তার খাতিরে, আতঙ্কে মারা গেছে, তাহলে কার বিরুদ্ধে এফআইআর করবো? এই আমার সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কার বিরুদ্ধে এফআইআরটা করতে হবে? এটা লোকের দাম গেল নাকি? তোরা রাজনীতি করবি, দোকান খুলবি, মাংসটা বেচে ভোট বেচবি, তোদের ব্যবসাটা, লোকগুলো তো মরলো, এর দায়িত্ব কে নেবে? শুধু তাই নয়, 95 বছর বয়স, বেচারির বাড়ি মেদিনীপুরে, গিয়েছিল ছোট মেয়ের কাছে বীরভূমে, ক্ষিতীশ মজুমদার, তারও নাকি 2002 সালে ভোটার তালিকার নাম নেই। প্রচুর উদ্বেগে ভুগছিল সব, কোথায় ছিল মানুষজন, বাড়ির লোকজন, 95 বছর নাম নেই, 95 ইয়ার্স ওল্ড, তার নাকি ভোটার তালিকায় 2002 সালে নাম নেই। ছোট মেয়ের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে মারা গেছে, এটা গতকালকে খবর। আমি আগেই বলেছি প্রচুর লোক এরকম আছে, মারা যাবে, তাই মোল্লাকে মরতে হবে না, মোল্লাদের তো আগে বের করে দেবে। ও বাবা, শেখ খাইরুল, দিনহাটায় বাড়ি, কোচবিহারের দিনহাটায়, সে দামি কীটনাশক খেতে যা, তাতেই মারা যায়, এখন মরেনি কিন্তু, সে এখন ভেন্টিলেশন আছে, যেহেতু পারে বলা যায়, পাঞ্জা লড়ছে আর কি, লড়াই করে, দু জায়গায় লড়াই করবে না, পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। আমার প্রশ্ন অন্য জায়গায়, হচ্ছেটা কি? এমনই চলবে? পাগলামিটা চলবে? এসআইআরটা করতে গিয়ে যদি কিছু ভূত ভোটারকে বের করে, মাননীয় তো বলেছিল, সেই তখন বাবা মা বল, একদম ভেঙে চলে দিয়েছিল টেবিল চেয়ার, ছুঁড়ে দিয়েছিল কাগজ, কোটি কোটি নাকি বাংলাদেশি ভারতে ঢুকে গেছে। আচ্ছা, বাংলাদেশে ভারতে ঢুকেছে এটা কি বলুন তো? আমি পরিষ্কার করে বলছি, বাংলাদেশি যারা ভারতে ঢুকেছে বলে দাবি করা হচ্ছে, তারা মূলত হিন্দু উদ্বাস্তু। তারা 2002 সাল থেকে যদি আপনি খোঁজলেন, দেখবেন প্রচুর উদ্বাস্তু হিন্দু বা নম্যশূদ্র বা মতুয়া সম্প্রদায়ভুক্ত, তারা ওপার বাংলায় ভালো করে থাকতে পারেনি। যদি বলেন কি করে প্রমাণ? আর ওপার বাংলা থেকে যত লোক কমেছে, কারা কমেছে? মুসলমানরা কমেনি, হিন্দুরা কমেছে। 22% ছিল একদা, কমে 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 সেটা এখন 7.5% রেখেছে। তাহলে বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো ভারত এসছে ধরতে হবে। ভারতে কোথায় আসবে? তারা পশ্চিমবঙ্গে আসবে, আসামে আসবে, ত্রিপুরা আসবে, বা অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেবে, এই তো গল্প। তারা কারা? তারা হচ্ছে ওপার বাংলার হিন্দু। বলুন কি বলবেন? এবার এই লোকগুলো যে এখানে এসেছে, তারা কোথায় বাস করে? 5টা বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্র তাদের দ্বারা পরিচালিত, সীমান্তবর্তী লোকসভা কেন্দ্র 5টা, হিসেব বলছে। তারা বাস করে, তাদের আধার টাধার আছে, অন্য কিছু আছে, করে দিয়েছে দাদারা। ওই রত্না আছে না, রত্নার ভাই জাকির, এগুলো করে দেয়, তো বলেছে দেয় জাকির আছে, করে দেবে, করে দিয়েছে। কিন্তু ভোটার তালিকা সংশোধনের সময় অনেক কিছু দেখা হয়, তার বাবা মা কবে থেকে আছে, তার সম্পত্তি আছে কিনা ঠিকুজি দেখা হয়, নারী দেখা হয়, নাইট পাওয়া হয়। তাতে কিন্তু ওরা বাদ যাবে। ওদের বাদ যাওয়া থেকে মুক্তির একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে সিএএ সুযোগ নেওয়া। কারণ ওপার বাংলা থেকে যারা মুসলমান এসছে, বলা হয়েছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী, আর যারা হিন্দু এসছে, জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বলা হয়েছে না, 5টি ধর্মী সম্প্রদায় সংখ্যালঘু, তারা তারা হচ্ছে শরণার্থী। তো শরণার্থী হিন্দুদেরকে সিএ এর মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত করা, ভারতের নাগরিকত্ব দেওয়া, এটা দরকার ছিল, তাই তো? এটা এসআইআর আগে দরকার ছিল। আমি 4 মাস আগে থেকে বলে গেছি যে ক্ষতি হবে হিন্দুদের এসআইআরে, হিন্দু মতুয়াদের, হিন্দু নমশূদ্রদের, হিন্দু উদ্বাস্তুদের, ওপার বাংলা থেকে যারা 2002 সালের আগে অথচ ভোটার তালিকায় নাম নেই 2002 অথবা 2002 সালে বিপুল পরিমাণ পরে, 2002 এর পরে, তার জন্য সিএ এর ক্যাম্প করা দরকার ছিল 4 মাস আগে। 4 মাস আগে বলছি, বিজেপির প্রত্যেকের নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে,
না না 700 ক্যাম্প ওর করবে। কথা শুনুন, ওটা আমি বলার পর বলে 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 বললে 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 4 মাস ধরে লাগাতার বিভিন্ন পোর্টালে টিভি চ্যানেল, আমি তো তুচ্ছ লোক, আমাকে পাত্তা দেয়, বলে যে সর্বনাশ হবে, ওই 1.5 কোটি মুসলমান বাদ যাবে, সব ফালতু কথা, কিচ্ছু যাবে না বাদ, মুসলমানরা বাদ যাবে না। আমি ব্যাখ্যা দিচ্ছি কেন, ব্যাখ্যা দিচ্ছি শুনুন, নতুন কথা বলবো, আমি নতুন কথা কার কথা বলি, আর গোটা রাজ্যের টিভি চ্যানেল টুকলি মারে, মুসলমান বাদ যাবে না, হিন্দুরা বাদ যাবে, এটা ক্ষতি হিন্দু যাবে, কেন বলছি? বিজেপি ভোট ব্যাংকও নেবে। ক্ষতি হবে, ক্ষতি হবে, আমি বলছি তো, সহজে বেজে ভোটটা উল্টো বলছে, উল্টো। আর মমতা কেন হয়তো চিৎকার করছে, সব জেনে শুনে, মমতা সব জানে, সেটাও বুঝতে হবে, সেটাও বুঝতে হবে, হিন্দু ভোটের জন্য করছে, মোল্লা ভোটের জন্য করছে না। এই লক্ষ লক্ষ ওপার বাংলা থেকে আসা মানুষ, তাদের যদি সিএ এর ফর্ম ফিল আপ হতো 4 মাস আগে, এখন তারা শংসাপত্র পেয়ে যেত। 13 নম্বর কাগজ করা হচ্ছে, শুনে নিন, ভারত সরকারের নির্বাচন দপ্তর 13 নম্বর কাগজ করছে সিএএ সার্টিফিকেট, জানেন তো, এই ভোটার তালিকায় নাম তোলার জন্য। সেই 13 নম্বর কাগজ তো নেই, 2 থেকে 5% লোকের হাতে আছে, 95% হাতে নেই, তাদের কি হবে? এখন বলা হচ্ছে 700 ক্যাম্প করবে, তো 4 মাস আগে করা হলো না কেন? মাসুম আক্তার যখন চিৎকার করে বলছিল, এত নেতা চিৎকার করে হই হই রই রই, দুর্গাপুর তিলোত্তমা, দুর্গাপুর তিলোত্তমা, এইটা তো করতে পারতো ভোটে বাঁচার জন্য, আগে তো মাস তোরা তোরা মাস আগে, এরা মূলত বিজেপিকে ভোট দেয়। এবার এই লোকগুলোর ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, ওদেরকে এখন 700টা ক্যাম্প করে ইমিডিয়েটলি ওদেরকে আবেদন করতে বলা আছে। আবেদন করার অনেকগুলো প্রসিডিউর আছে, আবেদন করলেই হবে না, আবেদনও বাদ যাবে, প্রচুর কাগজপত্র থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। কবে কাগজপত্র জড়ো হবে, কবে আবেদন হবে, তারপরে স্কুটিনি হবে, তারপরে চ্যালেঞ্জ হবে, তারপরে সার্টিফিকেট, বিষয়টা 5-6 মাসের খেল। এসআইআর 5-6 মাস থাকবে না, তার আগে কেটে পড়বে 1 মাসে। আমি বলছি, ওরা বলছে ঠিক আছে তোমরা আবেদন করে দাও, বিজেপির বুদ্ধি দাও, আবেদন করে দাও, তারপরে তোমাদের সার্টিফিকেট শংসাপত্র এর মধ্যে হয়ে যাবে, হয়ে গেলে ভালো। না হলে এপার বাংলায় যারা বাস করছে, যারা বিজেপি করে, তারা কি করবে জানেন? তাদের কিছু কিছু লোককে করিয়ে দেবে। কে করিয়ে দেবে? মমতা ব্যানার্জি করিয়ে দেবে, তাদেরকে তো ভয়টা দেখাচ্ছে। মমতা ব্যানার্জি বলে, দেখলে তোমাদের সিএ এর গল্প দিয়েছিল, এখন বিএলওকে বলে দিচ্ছে, বিএলওকে তোমাদেরকে যাতে করে ভোটার লিস্টে নাম তোলে, কিছু নাম তুলে দেবে, তারা বিজেপিকে ভোট দেবে না, তারা তৃণমূল ভোট দেবে, ক্লিয়ার, কারণ মমতা করে দিয়েছ, ভালো করে বোঝুন। আর দ্বিতীয় মোল্লা, মমতার মূল উদ্দেশ্য কি? এসআইআর নামে কিছু ওই দলিত, কিছু নামশূদ্র, কিছু মতুয়াদেরকে ভয় দেখানো, যে এনআরসি করে তাড়িয়ে দেবে, মানে তোমার নাগরিক নও তো, তাড়িয়ে দেবে। কারণ আধার তো পরিচয়পত্র, আধারের সাথে যে কোনো একটা কাগজ দেখাতে হবে, যে কোনো 11টা, আরো 11 দফা খাওয়া যেতে, তার মধ্যে 12 দফা হলো সিএ সার্টিফিকেট যুক্ত হলো, আর কি এই রিসেন্ট কালকে গতকালকে যুক্ত হয়েছে, শুনেছেন নিশ্চয়ই। এবার যুক্ত হওয়ার কথা ছিল, আমি তো চিৎকার করে প্রথমে বলেছি সিএ সার্টিফিকেট হবে না কেন, অনেক পরে নির্বাচন কমিশনের মাথায় ঢুকেছে, এরা লেটে বোঝে একটু, মাসুম আক্তার অনেক আগে বোঝে, আর জ্ঞানেশ কুমার একটু লেটে বোঝে, সেই জন্য জ্ঞানেশ কুমারকে দড়ি ওই গাছে বেঁধে মারবে না বলেছে, গাছে বাঁধবে, তার ফুল দিতে বলেছে। কে বলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মনোজ আগরওয়াল, তাকে বেড়ে খেলতে ভালো করেছে কে? মমতা ব্যানার্জি। বেড়ে খেলবে না, যদি বেড়ে খেলো, ও নাকি চোরচিটিং বাজ, ও নাকি দুর্নীতিগ্রস্ত, ও দুর্নীতি ধরিয়ে দেবে, আর না হলে ধরিয়ে দেবে না, মমতা বলে দিয়েছে, বলা তো হয়ে গেছে। তারপর তো সবাই বলছে রক্ত পাইয়ে দেবো, ইয়ে করে দেবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, বিজেপি দেখলেই ধরে মারবো, বের করে দেবো। আচ্ছা, বলেছে বলেছে প্রচুর নেতা মন্ত্রী, আর দিদি দিদি আর অভিষেক বললে বাকিরা বলবে না, দিদি বলবে 1, বাকিরা বলবে 4, রাজা যত বলবে তার সঙ্গী সাথে তার চেয়ে বেশি বলবে, এটা কমন কথা। এখন মমতা ব্যানার্জি চাইছে নাকি, এটা ভালো করে বুঝিনি। মমতা ব্যানার্জি এসআইআর নামে উদ্বেগ তৈরি করতে চাইছে, আতঙ্ক তৈরি করাতে চাইছে, বিশেষ করে সংখ্যালঘুদের মনে। সংখ্যালঘু যে ভোটগুলো মমতার প্রতি তিতিবিরক্ত হয়ে, যে 7% বা 10% ভোট ছড়িয়ে আছে, যারা কংগ্রেসকে দিয়ে দিতে পারে ভোট, যারা সিপিএমকে দিয়ে দিতে পারে, আইএসএফকে দিয়ে দিতে পারে, আবার বিজেপি যদি কোনো প্রকল্প প্রকরণ নেয়, যেমন কেজরিওয়ালের মুসলিম ভোটটা চলে গিয়েছিল দিল্লিতে বিজেপির হাতে, যেমন সাহারানপুরে মুসলমান লোকসভা বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছে, মানে মুসলমানের বিজেপিকে ভোট দিয়ে, সাহারানপুর, ওই দেওবন্দ উত্তরপ্রদেশের মুসলমানদের মূল কেন্দ্র, যেটা গোটা ভারতবর্ষের শিক্ষা দীক্ষার জায়গা, তাহলে মুসলমান ভোট যদি আবার বিজেপি থেকে চলে আসে, তাহলে এমন মুসলমানদের ভয় দেখাতে হবে যে তোদেরকে এসআইআর করে সরিয়ে দেবে রে, তারপর এনআরসি করে তাড়িয়ে দেবে রে, প্রথমে সরিয়ে দেবে ভোটার তালিকা থেকে,
তবে এনআরসি করে তাড়িয়ে দেবে। এই ভয়টা দেখাতে পারলে মুসলমানরা সবাই আবার দিদির গর্তে মানে ভোটে বাক্সে ঢুকে যাবে। তাহলে আপনি বলছেন দিদির ভোট বাক্সে যাতে বলে দিই ভোট বাক্সে যাতে ঢুকে যায়, তার জন্য যাতে সিপিএমে না যায়, কংগ্রেসে না যায়, অন্য দলে না যায়, সেইটা শিরোধার্য করার জন্য দিদির ভয় দেখানো দরকার ছিল। সেই ভয়টা দেখাচ্ছে। আমি ভয়টার ক্ষেত্রে আরো ভয়ঙ্কর কথা বলি। আচ্ছা, আমি যে একটু আগে বললাম যে মুসলমানদের নাম তেমন কাটা যাবে না, কেন বললাম বলুন তো? অ্যাভারেজ মৃত ভোটারদের নাম কাটা যাবে, এটা নিশ্চিত, সেটা লক্ষ লক্ষ। কারণ কোনো কোনো বুথে 60-70টা করে মৃত ভোটার আছে। মৃতরা সবাই আছে। শ্রমিক ভট্টাচার্য বাড়ির লোকও নাকি আছে, শুনলাম নাকি। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি। প্রচুর লোকের ওই যে মারা গেছে কে একজন আছে, তার নাম এখন আপনার আছে, বিজেপি কর্মী অভিজিৎ। প্রচুর লোকের আছে, মানে নাম সংশোধন হয়নি ঠিকঠাক করে। আবার অনেকে নামের বানান ভুল আছে। তাহলে ভুয়ো ভোটার, বিদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার কিছু বাদ যাবে, বাংলাদেশি পাকিস্তানি ভোটার কিছু বাদ যাবে, সেটা সংখ্যা আহামরি নয়। আর আর মৃত ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার, স্থানান্তরিত ভোটার, বিবাহিত মহিলার ভোটার, মানে স্বামীর বাড়িতেও ভোটার তালিকার নাম আর বাপের বাড়িতেও ভোটার তালিকার নাম, শেষ যেটা তালিকায় থাকবে আচ্ছা স্বামীর বাড়ি, তাহলে বাপের বাড়িটা বাদ যাবে। আর এক একজন আছে তার উত্তরপ্রদেশে ভোটার তালিকার নাম আছে, মধ্যপ্রদেশে আছে, বিহারে যে কলকাতা আছে, আবার গ্রামে আছে, 4 জায়গায় আছে, 3টে বাদ যাবে। শেষে যেটাতে থাকতে চাইছে সে বিহারে থাকতে যাবে, বিহারে থাকবে, পশ্চিমবঙ্গ বাদ যাবে। অর্থাৎ একই লোকের একাধিক ভোটার তালিকায় এগুলো কারেকশন হবে, এই জন্যই তো এসআইআর হচ্ছে। কিন্তু মজা হচ্ছে মুসলমান বুথ কতগুলো, রাজ্যে মোট বুথ হচ্ছে 80,000-এর মতো। কত? 35% যদি রাজ্যে মুসলমান হয়, তাহলে 80,000-এর 35% মানে 20-25,000। এই 20-25,000 বুথ হচ্ছে মুসলমান ওরিয়েন্টেড জায়গা। তো সেখানে কি বিএলওকে স্কুল মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার, মানে উচ্চ ডিগ্রি নয়, কম ডিগ্রি বা উচ্চ মাইনের না, কম মাইনের লোক, তারা হয় হাই স্কুলের ক্লার্ক, পিউন, আর প্রাইমারি স্কুলের মাস্টার তারা হচ্ছে বুথ লেভেল অফিসার। হায়ার স্কেলে উচ্চ মাধ্যমিকের টিচারে যায় না, ওরা তো নিম্নমানের না, ওরা উচ্চ মানের। আর বাকি সরকারি সি লেভেলের কর্মী, সবেরা সি লেভেলের কর্মী, তারা অনেকে নিজের নাম মতো ঠিক মতো গুছিয়ে লিখতে পারে না। হ্যাঁ, তারা হচ্ছে বিএলও, তারা গুছিয়ে লিখতে পারে না, এতটা লেখাপড়া তারা খারাপ। তারা হচ্ছে বিএলও, ভয় কুতকুত করে। এবার ধরুন একটা বিএলও, সে গেল, তার বিএলওদের ডিউটি কথা পড়ছে, তার যেখানে বাড়ি সেখানে পড়ছে। মজা দেখুন, সে কাজ করা হয়তো কলকাতা, আর তার বাড়ি ধরুন সুন্দরবনে, তাকে সুন্দরবনে ওখানে বিএলও হতে হবে। সুন্দরবনে গেল, সুন্দরবনে তার নাম ধরুন শ্যামল ভট্টাচার্য, তার নাম ধরুন, বা শ্যামল মণ্ডল। ভট্টাচার্যরা ওখানে থাকে না, সব মণ্ডল থাকে। গেল, যাবার পরে মুসলমান পালাতে তার দায়িত্ব পড়লো, ডিউটি পড়লো। কলি মিয়া, সলি মিয়া, সাজান মিয়া, শওকাত মিয়ার বসে আছে। এবার সে এলো, তার সাথে এলো কে? তৃণমূলের গুন্ডা, মানে বুথ লেভেল এজেন্ট, মানে প্রত্যেক পার্টির একজন করে বুথ লেভেল এজেন্ট যাবে। অর্থাৎ 80,000 যে বুথ আছে, 80,000টা তৃণমূলের বুথ লেভেল এজেন্ট চাই, বিজেপির 80,000 বুথ লেভেল এজেন্ট চাই। বিজেপির 80,000 বুথ লেভেল এজেন্ট আছে? ওটাই তো আছে। বুথ লেভেল এজেন্টকে প্রতিবাদ করবে না, ওরা কাগজ জাল ভুলভাল বলবে, তো জানা লোক নেই। এবার গেল বিএলওকে বললো, ওই যে একটা জন্ম সার্টিফিকেট, ও যে জাল দেখতে পাচ্ছি, জাল বলতো, ওটাকে বলো ভালো বল, নাহলে এই তোর তো 2টো মেয়ে চুরি, যে তোর একটা বউ আছে সুন্দরী বউ, যেটা অনুব্রত করেছিল, দিয়ে সুন্দরী বউ না তোর, আর বাম্মা বুড়ো হয়েছে না, ডেড বডি পাওয়া যাবে, ধর্ষণ হয়ে যাবে, এই ধমকিটা দেবে। আচ্ছা, বিএলওরা কি করবে? কাপড়ে পেশাব করবে তো, টয়লেট করবে তো? বিএলও তখন কাপড়ে টয়লেট করছে, তো কি ন্যায়টা হবে? এবার ধরুন যে লোকটার কাগজপত্র ঠিক নেই, সে হচ্ছে রোহিঙ্গা, ধরুন মুসলিম রোহিঙ্গা, তার নাম রশিদ মিয়া। তো রশিদ মিয়াকে সে এখানকার ভোটার করে, রশিদ মিয়া অনেকগুলো মার্ডার করে, জানেন তো, অনেক খুন খারাপি, রাহাজারি, গুন্ডামি রশিদ মিয়াকে করানো, সে হচ্ছে রোহিঙ্গা মুসলমান। এবার শুভেন্দু অধিকারীকে বলছে আমি, এবার যে বিএলও গেল, তার সাথে আপনার দলের বিজেপির কেউ যাবে না। যদি বলে উদাহরণ দিন, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। কলকাতা, আমি আর জেলার নাম বলবো না, একটা জেলার বিজেপি প্রেসিডেন্ট, কি বললেন, সে তার গ্রুপে লিখে পাঠিয়েছে, সেই লেখা চলে এসছে আমার কাছে, তার মন্ডল প্রেসিডেন্টকে বলেছে, জেলা প্রেসিডেন্ট নিচে মন্ডল প্রেসিডেন্ট থাকে, যে আপনারে বুথ লেভেল এজেন্ট শুধু হিন্দুর এলাকাতে যাবেন, মুসলমান এলাকায় বিজেপির কোনো লোক বুথ লেভেল এজেন্ট যাবে না, মার খেয়ে মরে যাবে। সে নিজেই নির্দেশ দিয়েছে, কে? জেলা প্রেসিডেন্ট। আমার কাছে কাগজ আছে, বিজেপি আমাকে চ্যালেঞ্জ করতে পারে, দেখি তো বিজেপি। তাহলে কারা জেলার প্রেসিডেন্ট হচ্ছে বুঝুন, টাকা পয়সা দিকে জেলা প্রেসিডেন্ট হচ্ছে, আমি জানি না সব,
এরা কারা রে ভাই? আমার কাছে তার স্ক্রিনশট আছে, সে লিখে পাঠাচ্ছে যে আপনারা কেবলমাত্র হিন্দু বুথ যেগুলো সেগুলোতে আপনারা যাবেন, আর মুসলিম বুথ যেগুলো, ওই মুসলিম প্রধান বুথ যেগুলো, আপনারা বিজেপির তরফ থেকে কেউ বুথ লেভেল এই হিসেবে যাবেন না। অত রকমার বিএলও গেল, তার সাথে তৃণমূলের গুন্ডা গেল, আর তার সাথে রশিদ মিয়া হচ্ছে রোহিঙ্গা, তার নাম এমটি হয়ে গেল কি করে? সব জাল কাগজ তৈরি আছে। এক গাদা জন্ম সার্টিফিকেট তৈরি হচ্ছে না, অন্যান্য কাগজ সব তৈরি হয়ে যাবে, জাল জাল জাল। এই জালটা ধরবে এটাকে বিএলও নাকি নির্বাচন কমিশন দিল্লি থেকে এসে ধরবে? নির্বাচন কমিশনেও কি দিল্লি থেকে এসে 80টা আর 80,000 বুথে যাবে দিন? সেই নির্বাচন কমিশনকে আগে তো বলে দিয়েছে জ্ঞানেশ কুমারকে যে গাছে বেঁধে রাখবো তোমার বাবার কাগজপত্র, দেখো জন্ম সার্টিফিকেট, তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, দেখাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, জ্ঞানেশ কুমারকে এফআইআর করতে পেরেছে, কিছু করতে পেরেছে? মুরদে খুলেছে, মুরদ। তাহলে যেখানে জ্ঞানেশ কুমার গোটা দেশের যে মনোজ আগরওয়াল্লা পাচ্ছে না, বিএলওদের কি ক্ষমতায়? বিএলও তো বলছে আমি কাজ করবো না, আমাকে অব্যাহতি দাও। তাদের বলছে তোদের দেখে দুর্বলকে মারবে। মানে নির্বাচন কমিশন সবলকে মারতে পারবে না, দুর্বলকে ধরে ধরে মারবে। হায় রে স্কুল মাস্টারদের ডাঙ্গায় বাঘ জলে খুবই। রাজ্য সরকার একদিকে পিটিয়ে লাল করে দেবে, মমতা বলে দিয়েছে তোমরা এসআইআর আগে আমাদের কর্মী, আবার এসআইআর পরেও আমাদের কর্মী, অর্থাৎ তোমরা ওয়েট করো আর কি, আমাদের কথায় না চললে তোমাদের সাড়ে সর্বনাশ। আর গুন্ডারা বলে দিয়েছে সুন্দরী দুটো মেয়ে আছে আর বউ আছে ঘরের, তার এলাকা দিতে যায়, হয় সে তার কর্মস্থলে হবে বিএলও, অথবা তার নিজের যেখানে জন্মস্থান সেখানে হবে। তা সবাই তো চেনে, নন্টে গাজী, পন্টে গাজী, অন্টমিয়া, কন্টমিয়া সব চেনে। এবার বলুন কিভাবে এসআইআরটা সঠিক হবে? আমাদের শ্রমিক ভট্টাচার্য বলছে এসআইআর হবেই হবে, আমি বলছি এসআইআর হবে, পরীক্ষাটা হবে, পরীক্ষা শূন্য হবে, রেজাল্ট হবে না তো, কার্যকরী পরীক্ষা তো হবে না, টুকলি হবে তো, পরীক্ষার টুকলিও হয় তো শ্রমিকবাবু, আপনি তো সভাপতি হচ্ছেন, পরীক্ষার টুকলি হয় তো, পরীক্ষা সম্পন্ন হলো টুকলির মাধ্যমে, এসআইআর সম্পূর্ণ হলো জালিয়াতির মাধ্যমে, আমি বলবো কি করবে না, উত্তর দিন। আপনার তো লাভ নেই, আপনার তো বিএলএ নেই, বুথ লেভেল এজেন্ট নেই। যারা শ্রমিক ভট্টাচার্য, আমি বলছি সুবিধ অধিকারীকে বলছি, সুকান্ত মজুমদারকে বলছি, যারা আপনাদের চারিদিকে গোলে করে সারাক্ষণ ধরে, তাদেরকে বুথ লেভেল এজেন্ট ওদের গ্রামে গ্রামে পাঠান, মোল্লা এলাকায় পাঠান, মুসলিম এলাকায়, দেখি কত ক্ষমতা আছে। বড় বড় ডায়ালগ মানে বন্ধ করুন। ফলে এসআইআর হবে, তার আগে ভয় দেখানো এই জন্যই হচ্ছে। কিন্তু আমার দুঃখ হচ্ছে এরা ভয় দেখাচ্ছে বলে লোককে আতঙ্কিত করছে বলছে। মাননীয় কি করতে পারতেন? মাননীয় অনায়াসী কাগজপত্রগুলো তৈরি করতে সাহায্য করতে পারতেন। উনি যদি মুসলমানদের বন্ধু হয়ে থাকে, মুসলমানদের যদি ভোট সত্যি করে কেটে যাওয়ার ভয় থাকে, ধরলাম মুসলমানদের কেটে যাবে, মাননীয় এটা বলছেন যে মুসলমানদের ভোটকে এসআইআর নরেন্দ্র মোদীরা কেটে দেবে, মানে ভোটার তালিকাতে নাম কেটে দেবে। তাহলে মাননীয় ভোটার তালিকার নাম ঠিক করার জন্য তাদের যে বিভিন্ন সরকারি কাগজপত্র, তারা তো কেউ সার্ভিস করে না, তাদের পেনশন লেটার নেই, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, যেগুলো উচ্চবর্ণের লোকদের আছে, ওই মুসলমানদের দুধের গাড়িদের নেই। তাহলে কি করবে? ফ্যামিলি ট্রি আছে, মুসলমানদের বাপ, তার বাপ, তার বাপ, এটার তালিকা করা যাবে। সেই ফ্যামিলি ট্রিটা করে দিক সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লোকজন। তাদের জমির পাট্টা কাগজ হারিয়ে যেতে পারে, যেগুলো ঠিক করে দিক, পুরনো কাগজ। 1987 সালের আগে তাদের যে সকল পরিচয়গুলো ছিল সেইগুলো কাগজ রাজ্য সরকার ঠিক করে দিতে পারে। এই উদ্যোগটা না নিয়ে মুসলমানরা যাতে খাদ্রার মধ্যে পড়ে সেটা মনে পড়ুক, তারা যাতে উগ্র হয়ে যায়, তারা যাতে হিংস্র হয়ে যায়, এবং পরিযায়ী শ্রমিক যাদেরকে 5,000 করে দিচ্ছে তারা মূলত মুসলমান সম্প্রদায়ের লোক, যারা অন্য রাজ্য থেকে এসছে। তারা 5,000 করে কতদিন পাবে? 26-এ ইলেকশন পর্যন্ত পাবে, 26-এ ইলেকশন পর্যন্ত। তাহলে কি তারা কি গুন্ডা বাহিনীর কাজ করবে? তারা কি নিজেরা মরবে আর লোককে মারবে? আমি পরিষ্কার করে বলছি এই দিকটা কিন্তু হতে চলেছে। এই খুনোখুনি এসআইআর এর চেয়ে অনেক বড় ব্যাপার হচ্ছে রাজ্যের শান্তি, মানুষের প্রশান্তি, মানুষের গণতান্ত্রিক অধিকার। এসআইআরটা কিন্তু ভারতের সংবিধান সম্মত একটা পন্থা। এসআইআর করতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা ভারতের সংবিধানের নির্দেশ। কোনো অন্যায় হচ্ছে না। দিদি এসআইআর পক্ষে ছিলেন, এখন তিনি এবারও এসআইআর পক্ষে। তার লক্ষ্য যে উদ্বেগ তৈরি করা, আতঙ্ক তৈরি করা, জাস্ট করে গুলিয়ে দেওয়া, অভিযুক্ত করে দেওয়া নির্বাচন কমিশনকে, নরেন্দ্র মোদীকে, আর যাকে হোদল কুতকুত বলে সে অমিত শাহের, আর বিজেপিকে ভয় ধরিয়ে দেওয়া যে তোরা ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার তাড়াবি, ভূত ভোটার তাড়াবি, দেখ কেমন লাগে। আগেই ভোটারকে আতঙ্কিত করে দেওয়া। এসআইআর হচ্ছে 2026-এ ইলেকশনের আগে শাসক দলের পেশি পালনের একটা মোক্ষম কেন্দ্র। ওরা এখন পেশি পালন দেখাবে গোটা রাজ্য জুড়ে।
তাতে ক্ষতিগ্রস্ত হবে আম মানুষ, সাধারণ মানুষ। এটাই আমার পায়ের, এটাই আমার উদ্যোগ। এই জনগণকে আমি সচেতন হতে বলছি, সতর্ক হতে বলছি। ধন্যবাদ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনি তৃণমূলের কথা বললেন, ভারতীয় জনতা পার্টির কথা বললেন, বাম শক্তি তারা তো বলছে আমরা প্রথম থেকে লড়াই আন্দোলনে রয়েছি, একটা যদি বৈধ ভোটার বাদ যায় তারা কমিশন ঘেরাও করবে, উত্তাল করে দেবে। সেই বাম শক্তি বা কমিউনিস্ট পার্টির কথা কি বলবেন? ওদের রক্তক্ষরণ কি বন্ধ হয়েছে? কেউ কি ব্যান্ডেজ করেছে? যেখান থেকে রক্ত বেরোচ্ছিল অনেকে কোনো ব্যান্ডেজ করেছে কেউ? এই ব্যান্ডেজ করার লোক কি বামেতে আছে? ধরুন রক্তক্ষরণ হচ্ছে, ব্যান্ডেজ করতে লোক চাই। আমাকে বলবেন না দাদা, ওরা হয় কুলে যাবে না সেকুলে যাবে, কোনোটাতেই যেতে পারছে না। ওরা এসআইআর এর পক্ষে, জানেন তো। এসআইআর এর নর্মাল পদ্ধতি বামেদের শিক্ষিত লোকরা জানে, কিন্তু বিজেপিকে খারাপ বলতে হবে। একদিকে বিজেপিকে খারাপ বলার জন্য এসআইআরটা খারাপ বলছে, এসআইআর কর্মসূচিগুলো খারাপ বলছে, লক্ষ্য নাকি খারাপ বলছে। আবার মমতা ব্যানার্জি যে গুন্ডামিটা করছে সেটাও খারাপ। ওরা সান্নাকি না কুল্লাকি অবস্থা, বলে ওদের কথা বলবেন না, ওদের কথাতে কিছু হবেও না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কাজী মাসুম আক্তারের সঙ্গে, এবং এসআইআর নিয়ে ঠিক কি চলছে, আখেরে আম জনতার ক্ষতি, আর সেই ক্ষতি আর তার সঙ্গে ভয়ের পরিবেশ। আগামী আরও একটা মাস সময় রয়েছে, এবং তারপর ঠিক কোন পথে এগুলো বাংলা, তার দিকে আমাদের নজর থাকবে।